বাংলাদেশের কিছু প্রমিনেন্ট লেখক তারাও বলছে যে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকার বা তাকে ভুল ধরার সুযোগ পাচ্ছে না, অর্থাৎ জনগণ যা চাচ্ছে তারা সেটাকেই জনগণের সামনে তুলে ধরছে। সবগুলো জায়গাতে সরকার 31 দফা যা বলেছিল কিংবা জুলাই সনদে যা বলা হয়েছিল সবগুলো কিন্তু আমরা এগুলো বাস্তবায়নে দেখি নাই। এগুলো যদি হতো তাহলে এই হত্যাকাণ্ডগুলো আমরা দেখতে পেতাম না। গত 3 মাসে 315টি হত্যাকাণ্ড হয়েছে। আপনি দেখবেন যে আমাদের প্রধানমন্ত্রী যার উপর জাহাঙ্গীর সাহেবের অনেক ভরসা, আমরাও ভরসা করতে চাই, উনি খুব কনভেনিয়েন্ট বিষয়ে কথা বলে, খুব কনভেনিয়েন্ট। একে তো সালাউদ্দিন সাহেব সব কথার উত্তর দেয় সংসদে, আর প্রধানমন্ত্রী খুব কনভেনিয়েন্ট, যেমন কার্ড বিষয়ে উনি কথা বলেন। উনি কখনো এই সংস্কার প্রস্তাবগুলো এবং এগুলো যখন প্রথম অধিবেশনে এগুলো নিয়ে যখন ডিবেট হচ্ছিল, আমরা বারবার ওনার কথা শুনতে চাচ্ছিলাম, উনি কখনো এই কথা বলেন। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন করেই যাব। থাকবে মত এবং ভিন্ন মতে শ্রদ্ধা। স্টার নিউজ কড়া আলাপের সঙ্গে শান্তা শার্লিন। দর্শক, আজ কড়া আলাপে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন 3 জন সম্মানিত অতিথি। শুরুতেই তাদের সাথে পরিচয় করে দিতে চাই। আমার ঠিক বাদিকে রয়েছেন সর্দার এম জাহাঙ্গীর হোসেন, কেন্দ্রীয় নেতা, জাতীয়তাবাদী যুব দল। আমার সাথে রয়েছেন ডক্টর তাজনুভা জাবিন, সংগঠক অল্টারনেটিভস, এবং রয়েছেন ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ, মহাসচিব, আন্তর্জাতিক ছাত্র ও যুব ফেডারেশন ইফসো, সাবেক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, খিরশেহের বিশ্ববিদ্যালয়, তুরস্ক। 3 জনকেই স্বাগত জানাচ্ছি আজকের কড়া আলাপের। শুরুতে যে বিষয়টা দিয়ে আলোচনা শুরু করতে চাই, যে পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত 3 মাসে সারা দেশে এই সরকারের আমলে, বিএনপি সরকারের আমলে 915টি হত্যাকাণ্ডের মামলা নথিভুক্ত করা হয়েছে। আমরা ইতিমধ্যেই খবর পেয়েছি। অর্থাৎ আমরা যদি হিসাব করি, গড়ে প্রতিদিন 10টিরও বেশি খুনের ঘটনা ঘটেছে। এই মোট 915টি হত্যাকাণ্ডের মধ্যে বিএনপি ক্ষমতা গ্রহণের ঠিক পরপরই আমরা যদি বলি মার্চ মাসে 317টি, এপ্রিলে 288টি, মে মাসে 310টি মামলা দায়ের করা হয়েছে। সর্দার এম জাহাঙ্গীর হোসেন, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করব। মানবাধিকার সংগঠন HRSS এর রিপোর্টে আমরা দেখলাম যে গত কয়েক মাসের রাজনৈতিক সহিংসতায় নিহত এবং আহতদের একটা বড় অংশ বিএনপির নেতাকর্মীরা। একদল আরেক দলকে আহত করার বদলে নিজের দলের মধ্যে আসলে কোন দল বেশি দেখা যাচ্ছে। চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরীকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছে। অন্যদিকে পুলিশের দাবি এগুলো অভ্যন্তরীণ কোন্দল এবং অর্থনৈতিক কারণেই হচ্ছে। দলের ভেতরে এই যে কোন্দল এবং অপরাধীদের দমনে দল বহিষ্কার করছে, কিন্তু তারপরও সেটি ঠেকানো যাচ্ছে না। দলীয় কোন্দল মেটাতে এই যে বহিষ্কার কোনো কার্যকরী ভূমিকা রাখছে বলে আপনি মনে করেন? আসলেই কি কার্যকরী ভূমিকা রাখছে কিনা যদি বলেন আমাদের উদ্দেশ্যে। ধন্যবাদ। আজকের এই স্টার নিউজের আজকের এই আলোচনায় আমার উপস্থাপক শান্তা পুয়াছা, আমার আরও 2 জন সহ আলোচক আছে, আর আমাদের যারা দর্শক আজকের এই কড়া আলাপের আয়োজনে যারা দেখছেন এবং শুনছেন, সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমি এখানে সরকারি দলের পক্ষে একজন, প্রশ্নটা এই জন্যই মনে হয় আমার কাছে আসলো। তো যাই হোক, আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি, এটা আমরা স্বীকার করি। যেটা বাস্তবতা, আমাদের দল এবং সরকার এটা আমরা কিছুটা স্বীকার করছি। পাশাপাশি এটাকে আমরা আমাদের সরকার তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছে এটাকে কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায়। পৃথিবীর বাংলাদেশ সহ পৃথিবীর কোনো রাষ্ট্রেই তো একবারে আইন শৃঙ্খলা কমপ্লিটলি 100-এ 100 আনা, তবে দেশের মানুষের জন্য, জনগণের জন্য এবং শান্তি শৃঙ্খলা ফিরানোর জন্য আইন শৃঙ্খলা একটা নিয়ন্ত্রণ, একটা সিচুয়েশন পয়েন্ট থাকে, সেটা সেই জায়গা থেকে সরকার চেষ্টা করেছে। এখন আসুন, আপনি যেটা বললেন যে আমাদের দলের যে বিষয়, দেখেন আমি এর আগে কয়েকটি বিষয় বলি। আমাদের দল দীর্ঘ 17 বছর একটা দমন, নির্যাতন, নিপীড়নের মধ্যে ছিল। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অংশগ্রহণ করার পরে আজকে
3-3.5 মাস হচ্ছে সরকার গঠন করছে। এই যে মনে করেন 17 বছরে, তারপরে 2 বছর ইন্টেরিয়াম গভর্নমেন্ট গেছে, এই যে এই সময়ের যে আইন শৃঙ্খলা পরিস্থিতিগুলোর যে অবনতি করছে, সেটার কিন্তু একটা রেশ, সেটার যে একটা আভা এখনও আছে। কারণ সরকার 3 মাসে কতটুকু, তবে সরকারের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছে যে কিভাবে আইন শৃঙ্খলা, আপনারা দেখেছেন আমাদের যারা মানে কি চেষ্টা করছে? আমাদের- আমরা দেখলাম যে সরকার বহিষ্কার করছে, কিন্তু বহিষ্কার করার আমি পরও আপনার বহিষ্কার, পাত্তা দিচ্ছে আমি না আইন বহিষ্কার শৃঙ্খলা করার পরিস্থিতি লোকজন। নিয়ে যেহেতু বলছেন, আমি ওইটা আসতেছি, তারপরে আমি আপনার বহিষ্কারের, যেটা আমাদের দলের বিষয়টা আমি বলছি, সেই জায়গা থেকে সরকারের সংশ্লিষ্ট যতগুলো দায়িত্ব আছে, পুলিশ বলেন, র্যাব বলেন, আরও যারা যৌথ বাহিনীগুলো আছে, সেই জায়গা থেকে সর্বোচ্চ তারা বিভিন্নভাবেই চেষ্টা করতেছে। এটা যদি আমি বলি, সরকার একটা এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য, সেটা আমাদের মনে করেন দলের নেতাকর্মী হোক আর দলের বাইরে হোক, যেখানেই হোক, এটাকে জিরো টলারেন্স করতেছে। এবং সেটা আমাদের সরকারের পক্ষ থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ করে সবাইকে চেনে। এখন আসি আমাদের দলের বিষয়। দেখুন, 5ই আগস্ট পরবর্তী এবং এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরবর্তী আমাদের দলের ভিতরে, আমি এর আগেও আপনাদের এখানে এসে বলছি, আমাদের দলের ভিতরে বেশ কিছু সুবিধাভোগী এবং গুপ্ত বলেন, যেটাই বলেন, এরকম অনেক লোক ঢুকছে। এখন সেই লোকগুলো যেহেতু এখন দল ক্ষমতায়, সুবিধা নেওয়ার জন্য দলের ব্যানারটাকে তারা বেশি ব্যবহার চেষ্টা করতেছে। এটাই হলো মূল ঘটনা। এখন এর মধ্যে 2-4টা ঘটনা যে দলের ঘটছে না, সেটা আমি বলবো না। সেখানে কিন্তু দল বহিষ্কার করছে, আইন শৃঙ্খলার হাতে সোপর্দ করতেছে, এবং সরকারও সেখানে তার নামে মামলা দেওয়ার ব্যবস্থা করতেছে। সব ধরনের প্রক্রিয়ায় কিন্তু ব্যবস্থা হচ্ছে, এটা আপনারাও জানেন, আরও যারা দেশের মানুষ আছে দেখছে। তো আমি এই জন্য বলছি যে যেভাবে বলা হচ্ছে যে দলের ভিতরে, এই জায়গায় আমার একটু ব্যক্তিগতভাবে, মানে আপনি বলতে চাচ্ছেন যে বিরোধী দলের চেয়ে আসলে নিজের দলের ভিতরে নেতাকর্মীরা যে হানাহানি করছে, এর কারণটা আসলে গুপ্ত কিছু লোক থাকার কারণে এটা দলের ব্যানারটা এখন যেহেতু আশঙ্কা দল করছেন সরকারি আপনি। জি। দল যেহেতু এখন সরকারে আছে, সেখানে সুবিধা কিছু লোকজন সুবিধাভোগী দলের ব্যানারকে নাম ব্যবহার করে রাতারাতি তারা বিএনপি হয়ে যাওয়ার চেষ্টাও করতেছে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো তৃণমূল লেভেলে বিভিন্ন সুবিধা বা এগুলো দিয়ে হওয়ার চেষ্টাও করতেছে। আলটিমেটলি এটা আমার জানা মতে, আমি তো দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম এবং সবাইকে চিনি জানি মোটামুটি, আসলে এরা দলের ওই রকম কিছু না। আমাদের যদি দলের লোক, অরিজিনালি দলের লোক হতো, তাহলে এগুলো করতে পারতো না এবং করতো না। ধন্যবাদ। সর্দার এম জাহাঙ্গীর হোসেন, আবার আসবো আপনার কাছে। ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ, একই প্রসঙ্গে আপনার কাছে আসতে চাই যে বিশেষজ্ঞরা বলছেন 5ই আগস্ট 2024-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর পুলিশ বাহিনীকে যথাযথভাবে পুনর্গঠন না করা এবং স্বাধীন পুলিশ কমিশন গঠনের উদ্যোগ রাজনৈতিক মতবিরোধের কারণে ভেস্তে যাওয়াই আসলে বর্তমানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির এই যে অবনতি, এটির কারণ। কেন আমরা একটি স্বাধীন ও পেশাদার পুলিশ বাহিনী গঠনে বারবার ব্যর্থ হচ্ছি? এবং সেই সাথে সর্দার এম জাহাঙ্গীর হোসেন যেটি বললেন যে নিজের দলের লোকজনের কথা যে বলা হচ্ছে বিএনপির ভেতরে, এরা আসলে গুপ্ত, এই প্রসঙ্গে আপনি কি বলবেন? জি, ধন্যবাদ আপনাকে, আপনি সহ সমালোচক মণ্ডলী যারা আছেন, দেশ বিদেশে যারা শুনছে, সবাইকে ধন্যবাদ। আসলে শুধু স্বাধীন পেশাদার পুলিশ বাহিনী নয়, আসলে আপনি যদি বিচার বিভাগের দিকে তাকান কিংবা অন্যান্য সেক্টর যেগুলো রয়েছে, এই সবগুলো সেক্টরেই কিন্তু জুলাইয়ের যে স্পিরিট নিয়ে আমরা নতুন বাংলাদেশ গঠনের চেষ্টা করেছিলাম, আমরা সবগুলো জায়গায় ব্যর্থ হয়েছি আনফর্চুনেটলি। আপনি দেখেন, আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল একটা বিচার সচিবালয় প্রতিষ্ঠার বিষয় নিয়ে কথা ছিল। তারপর আপনি দেখেছেন যে এই যে দুদক নিয়ে অনেক আলোচনা হয়েছে। তারপরে আমাদের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অনেকগুলো বিষয়ে কথা বলেছে, আমাদের জুলাইয়ের বিরোধী দলকে আলোচনা করছে। সবগুলো জায়গাতে সরকার 31 দফায় যা বলেছিল কিংবা জুলাইয়ের সনদে যা বলা হয়েছিল, সবগুলো কিন্তু আমরা এগুলো বাস্তবায়নে দেখি নাই। এগুলো যদি হতো তাহলে এই হত্যাকাণ্ডগুলো আমরা দেখতে পাতাম না। গত 3 মাসে 315টি হত্যাকাণ্ড হয়েছে। আর পাশাপাশি আপনি দেখবেন টিআইবি রিপোর্টে বলা হয়েছে 209টি ধর্ষণের কথা বলা হয়েছে। এরপরে ডাকাতি, শতাধিক ডাকাতির কথা বলে হাজারও অধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এই ঘটনা কিন্তু নিত্য নৈমিত ঘটে যাচ্ছে। আপনি রাউজানের কথা বলেছেন, আমরা প্রকাশ্য দিবালোকে সেখানে দেখেছি এরকম ঘটনা প্রতিদিন ঘটছে। আমি এই যে একটু আগে উত্তরা থেকে আসলাম, দেখলাম যে সেখানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কিনে চাঁদাবাজি নিয়ে, কিনে সেখানে গাজার স্পট দখল নিয়ে কারা করছে? সেখানকার জনপ্রতিনিধি এবং কমিশনার প্রার্থী যারা আছেন, সবগুলো বিএনপি পোস্টের নেতাকর্মীরা।
তো এই যে এগুলো চলে আসছে, আপনি যদি এই কর্মকাণ্ডগুলোকে যদি আপনি গুপ্ত বলে অ্যাভয়েড করেন, কিংবা নতুনদের বলে অ্যাভয়েড করেন, কিংবা পত্রিকার কাটিং বলে যদি অ্যাভয়েড, টিভি রিপোর্টকে আপনি অ্যাভয়েড করেন, তাহলে তো সত্যিকার অর্থে আপনাকে দমন করতে পারবেন। এগুলো দমন করতে হলে এগুলোর সাথে যারা মাঠে জড়িত এবং নির্দেশদাতা সবাইকে যদি আইনের আওতায় নিয়ে আসতে পারি, তাহলে আমি মনে করি সরকার এই যে আইন শৃঙ্খলা অবনতি তাহলে এটা কন্ট্রোল করতে সক্ষম হবে। জি, ধন্যবাদ। ডক্টর তাজনুরা যাবেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির বর্তমান যে অবস্থা, যে বিবরণগুলো আমি দিলাম, যে খুনের ঘটনা এবং মামলার ঘটনাগুলো যদি আপনি লক্ষ্য করেন, সেক্ষেত্রে আপনাকে মনে হয় যে সরকারি দলের ভিতরে আসলে গুপ্ত লোকজন জুড়ে আছে, নাকি আসলেই আইন শৃঙ্খলা পরিস্থিতির এতই অবনতি হয়েছে এই সরকারের দায় রয়েছে সেখানে? ধন্যবাদ আপনাকে, আমার সহ-আলোচক এবং দর্শক যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা। আসলে ভাইয়ের একটা কথার প্রসঙ্গ টেনে আমি শুরু করি যে 2 বছর যে ইন্টারিমের সময় আইন শৃঙ্খলার অবনতি হয়েছিল সেটার রেশ গত 3 মাসে রয়ে গেছে। আমি এখানে ডিফার করি। আমরা সবাই জানি যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছিল গত ইন্টারিমের সময় এবং একটা বিশৃঙ্খলা হয়েছিল, সব ঠিক আছে, কিন্তু পুলিশ সংস্কার কমিশন কিন্তু গঠন হয়েছিল। সেটা পুলিশরাও চেয়েছিল, জনগণও চায় যে তাদের একটা স্বাধীন একটা কমিশন হোক, তারা রাজনৈতিক দলের অধীনে না থাকুক। এবং বিএনপি সরকার গঠনের পর এই অধ্যাদেশটাকে এতবার পরিবর্তন করে সেই পুরনো আবার আগের জায়গায় নিয়ে গেছে, সেটাকে এখনও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রাখা হয়েছে। আপনি কিছুদিন আগে চিটংয়ের একটা ঘটনা আমি দিয়ে ব্যাখ্যা করি যে ক্রিকেটার নাইম যখন অ্যারেস্ট হলো, তাকে যখন রাতের বেলা অ্যারেস্ট করা হলো, সে প্রথমে বিসিবির প্রেসিডেন্টকে ফোন দিল, তারপর সে মন্ত্রীর পুত্রকে ফোন দিল। এখন আমার আপনার যাদের এদের সাথে কোনো কানেকশন নাই, আমাদেরকে যদি পুলিশ হেনস্থা করে, এটা তো যুগ যুগ ধরে চলে আসছে, আমরা কাকে ফোন দিব? আমি এটা বুঝাতে চাচ্ছি, যখনই যে ক্ষমতায় থাকে পুলিশ তার হয়ে কাজ করতে বাধ্য। আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটটা এবং আমাদের আইনগুলা, আমাদের ইকোসিস্টেমটা মন্ত্রণালয়ের ভেতর, সচিবালয়ের ভেতর এভাবে কাজ করে। পুলিশ কিন্তু চায় না, বিশেষ করে জুলাইয়ের পরে কোনো পুলিশ চায় না রাজনৈতিক নেতাদের সরকারি দলের অধীনস্থ থাকতে। তারা কিন্তু জনগণের, আমার এবং পুলিশের মাঝখানে আমাদের দুইজনকে মুখোমুখি করে দেয় সরকার, যেই সরকার গঠন করে। সো এটা আওয়ামী লীগের সময়ে পরিবর্তন হয় নাই, এখনও এটা পরিবর্তন হয় না। বারবার এই অধ্যাদেশটাকে পরিবর্তন করে করে, এবং দেখেন কিছুদিন আগে যে আইজিপি, সাবেক আইজিপি বেনজির ধরা পড়েছে এবং সারা দেশে এটা একটা খুব আলোড়ন যে সে ধরা পড়েছে, তাকে ফিরিয়ে আনা হবে। এবং এই আইজিপি নিয়োগের ব্যাপারে এই কমিশনে কিন্তু ছিল, সংস্কার কমিশনে, পুলিশ সংস্কার কমিশনের প্রস্তাব ছিল যে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, একটা 3 জনের একটা নিরপেক্ষ বডি এই আইজিপি নিয়োগ দিবে। কিন্তু আমরা কি দেখলাম, সেটা বাতিল হয়ে সেটা আবার সরকারি দলের লোকজনের হাতে চলে গেল। নির্বাহী যে ক্ষমতা, যে আমরা যদি এইগুলা বলতে থাকি না যে উনি খুব কিছু দিলেন যে গুপ্ত, এটা খুবই আমার কাছে মনে হলো যে ধোপে টেকার মতো ব্যাপার না। কিছুদিন আগে খুলনায় দেদারসে মসজিদে ঢুকে সকালবেলা ফজরের নামাজের পর গুলি করলো, এবং এই অন্তর্কোন্দল, এটা কেন? কারণ এরা জানে যে সরকার আমার, পুলিশ আমার, আমি এখন ক্ষমতায়, আমার কথা শুনতে পুলিশ বাধ্য, আমার দল সরকারে আছে। এবং এই মনস্তাত্ত্বিক অবস্থাটা বিগত যুগগুলোতে চলে আসছে, এবং দুঃখজনকভাবে 24-এর পরও এটা আমরা পরিবর্তন হলো, সুযোগ হলো, সেই সংস্কার কমিশন হলো। যে পুলিশ চায় না আসলে ক্ষমতার কোনো প্রভাব থাকুক, আপনি কিভাবে বুঝলেন পুলিশ চায় না? অনেক সময় তো আমরা এটাও দেখেছি, অনেক সময় এটাও দেখেছি যে গভর্নমেন্ট অবশ্যই প্রভাব ফেলে, গত সরকারের আমলগুলোতে আমরা সেটা দেখেছি। এবং পুলিশ চায় না আমি বলতে বুঝাচ্ছি, এই যে সংস্কার কমিশনগুলো নিয়ে যখন আলোচনা হয়, তখন সাবেক অনেক আইজিবি, অনেক পুলিশ কর্মকর্তা বলেছে আমরা স্বাধীন পুলিশ কমিশন চাই। তারা নিজেরা বলেছে, এগুলো এইসব বক্তব্য আপনি সার্চ দিলেই দেখবেন, পুলিশরা নিজেরা বলেছে আমরা কিন্তু কোনো আমরা এই পুলিশটাকে, এই বিভাগটাকে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, সরকারি দলের অধীনে রাখতে চাই না, নির্বাহী ক্ষমতার অধীনে রাখতে চাই না। তার মানে কি? এবং আপনাকে আরেকটা বলি যে ব্রিটিশ আমলে 1861 সালে একটা পুলিশ অ্যাক্ট আইন আছে, যে আইনে লেখা আছে যে পুলিশকে যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা করতে নির্দেশ দেওয়া হবে সে আদেশ পালন করতে বাধ্য। সেটা বৈধ আর অবৈধ আদেশ না। তাহলে জুলাই যে তাকে গুলি চালাতে বলা হয়েছিল, সে চাকরি করেছে। আবু সাইদের হত্যা মামলায় কিন্তু পুলিশ বলেছে যে আমাকে যা অর্ডার দিয়েছে আমি তাই করেছি। সো ওই আইনও পরিবর্তন হয় নাই। এবং এই যে পুলিশ সংস্কার কমিশনে যে সুযোগটা ছিল, ওই লুপহোলটাও কিন্তু রেখে আবার আমরা কিন্তু ওই পুরনো
সিস্টেমে চলে গেলাম। এখন যদি আমরা এগুলো হচ্ছে অজুহাত যে গুপ্ত আছে বা হচ্ছে কিছু ঢুকে গেছে, একটু খানিকটা অবনতি হয়েছে আইন শৃঙ্খলা, আলটিমেটলি এটা ওই জায়গাতে আছে। এবং 2000 সনের ওই সময়কার অনেক শীর্ষ সন্ত্রাসী কিন্তু দেদারসে এবার মানে জামিন পেয়েছে তারা। এবং এতগুলো অস্ত্র লুট হয়েছে জুলাইয়ের সময়, এগুলো পুনরুদ্ধার করা। এবং যখন একটা ক্ষমতার বড় একটা বদল হয়, 17 বছর ধরে একটা রাজনৈতিক দল ছিল, 17 বছর পর আরেকটা বড় রাজনৈতিক দল ক্ষমতায় আসছে। সো এখন তারা মনে করে যে পুরো রাজত্বটা তাদের, যেভাবে এটা এতদিন চলে আসছে, এবং মাঝখানে আমরা সময় পেয়ে ওই জিনিসটা পরিবর্তন করলাম না। সো ইটস অ্যাকচুয়ালি আবার আগের মতোই হয়ে গেল। আবার আসবো আপনার কাছে। সর্দার এম জাহাঙ্গীর হোসেন, অনেকগুলো অভিযোগ আমরা পেলাম সহ আলোচকদের কাছ থেকে যে এই যে গুপ্ত বলে নিজেদের কথাগুলোকে বা নিজেদের দলের লুপহোলগুলোকে আমরা যে আপনারা যে চেষ্টা করছেন অন্যদিকে সরিয়ে দেওয়ার এবং মানুষের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, এই প্রসঙ্গে আপনার মন্তব্য জানতে চাই। এবং পুলিশ সংস্কার কমিশনের এই যে প্রস্তাব এই সরকার নাকচ করে দিয়েছে, তাহলে আমরা কি সংস্কার আসলে চাচ্ছি, কি সংস্কার করতে যাচ্ছি বিএনপি? আবার আপনাকে ধন্যবাদ। আমি প্রথমতই আমার আপুর কথাই বলি, আমরা আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা সরকার কোনো কিছুই মিথ্যার আড়ালে এটাকে করতে চায় না, যেটা সত্য সত্যটাকেই সেটা উপস্থাপন করতে চায়। আর আপনার আমি একটা কথা বলি, পুলিশের যে অ্যাক্টিভ এখন উনি বলছে যে পুলিশ সংস্কার আইন বাতিল করে দিয়েছে, এটা কোথায় উনি দেখাইতে পারবে না। দেখেন আমি একটা উদাহরণ দেই, আর পুলিশের একটা অ্যাক্ট উনি নিজেই বললো, সেই অ্যাক্টে কিন্তু তার অধীনস্থ যেগুলো যে বিষয়গুলো আছে, তাদের অধীনস্থ যারা অফিসার থাকে তাদের, এটা শুধুমাত্র পুলিশ না, বাংলাদেশের যে কয়টা বাহিনী আছে, আইন শৃঙ্খলা বাহিনী বলেন আর এগুলো সবগুলোতে আছে। ইভেন শুধু বাংলাদেশে না, আপনি এইটা ম্যাক্সিমাম পৃথিবীর সব দেশেই প্রায় একই রকম। এখন উনি যেটা বলছে যে পুলিশ দেখেন এখনও কিন্তু পুলিশ জনগণের সাথে কাজ করতেছে। সরকারের ব্যাড প্র্যাকটিসে পুলিশ গুরুত্বও দিচ্ছে না, আবার সরকারও তার ব্যাড প্র্যাকটিসে কোনো জায়গায় কমান্ড করতেছে না। রাষ্ট্রের এবং জনগণের নিরাপত্তার স্বার্থে পুলিশ সরকারের নির্দেশনা মেনে কাজ করতেছে। এখন মনে করেন আমার এই আপুর বাসায় যদি এখন ধরেন কিছু ক্রিমিনাল ঢুকে, এখন সন্ত্রাসী বলেন যেই বলেন ওনারা বলে, এখন ওনাকে তো সেভ করার জন্য পুলিশ কি ওখানে করবে না, অস্ত্র ব্যবহার করবে না? এখন যদি প্রয়োজনে তো লাগে তাহলে তো সেটা সে ব্যবহার করবে। এখন সেটাও যদি আপনি এটাকে ব্যাড প্র্যাকটিস মনে করেন তাহলে সেই জায়গায় তো আর বলার কিছু নেই। আর একটা বিষয় বলি যে আপনি আরেকটা বলছে যে শীর্ষ সন্ত্রাসী যে অভিযোগগুলো আসছে যে আপনারা বারবার গুপ্তর কথা বলছেন, আপনি গুপ্তর দিকে ঠেলে দিচ্ছেন, কিন্তু নিজেদের সরকারের এই 3 মাস বা 100 দিন যাওয়ার পর টিআইবির রিপোর্ট সেটা বলে না। এই যে আমরা মানবাধিকার সংগঠনে এইচআরএসএস এর রিপোর্ট সেটি বলে না আপনারা যে দাবিটা করছেন, কারণ অন্তর্কোন্দলের কারণে অনেকগুলো ঘটনা ইতিমধ্যে ঘটে গেছে, বারবার এই কথাটাই আসছে। অন্তর্কোন্দলের বিষয় এরকম না, দুই একটা জায়গায় আমাদের ঘটনা ঘটছে সেটা স্বীকার করছি, কিন্তু এটা খুবই বিচ্ছিন্ন ঘটনা। আপনি একটা রাউজানের যে ঘটনাটা আমি দেখলাম, ওইখানে রাউজানের ঘটনায় যেভাবে যুবদল বা বিএনপিকে যেভাবে বলা হয়েছে সেটা কিন্তু ওইরকম না। আপনারা দেখছেন ওখানে পুলিশও যেটা তথ্য দিয়েছে, ওইখানে তারা পুলিশ এটা বোঝাইছে যে এটা আসলেই সন্ত্রাসী একটা গোষ্ঠীরই সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য হোক। শুধু রাউজানেই ঘটনা, আপনি ইতিমধ্যে দেখছেন যে ওই যে জঙ্গল সলিমপুর ওই অঞ্চলগুলোতে আসলে কিন্তু পরিকল্পিত কিছু সন্ত্রাসী গোষ্ঠী আছে, সেই জায়গায় কিন্তু সরকার চেষ্টা করতেছে। যাদেরকে দেখা গেছে টেলিভিশনে আপনি দেখছেন, সেগুলো সহ এটার সঙ্গে যারা যারা জড়িত তাদের নামে মামলা হচ্ছে, গ্রেপ্তার হয়ে গেছে, অভিযান হচ্ছে। এখন আপনাকে বুঝতে হবে যে রাষ্ট্রের একটা ভঙ্গুর সিচুয়েশান থেকে বিএনপি একটা জায়গায় এই অবস্থায় আপনি দায়িত্ব নিয়েছে। যেমনটি আমাদের কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও যখন রাষ্ট্রের দায়িত্বে আসছিলেন তখনও কিন্তু এরকম পরিস্থিতিগুলো আপনারা জানেন, আমরাও আমাদের লেখাপড়া থেকে যতটুকু জানছি। ঠিক এই অবস্থায় কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের জনগণের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও কিভাবে উন্নতি করা যায় ওনার জায়গা থেকে কিন্তু সর্বোচ্চ চেষ্টা করতেছে। সংশ্লিষ্ট দপ্তর এবং মন্ত্রণালয় সব জায়গায় কিন্তু উনি নির্দেশনা দিয়েছে। উত্তর দিবেন যে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ যারা বের হয়ে গিয়েছিল এই যে অন্তর্বর্তী সরকারের সময়, এই সরকার কি ব্যবস্থা গ্রহণ করছে তাদেরকে? আবার তাদের ভেতরে যে দুই দল মিলেমিশে অভ্যন্তরীণ কোন্দল যেগুলো, পিচ্চি হেলাল, সানজিদুল ইসলাম, আমি ওইটাই আসছে। দেখুন এটা একটা গুরুত্বপূর্ণ, শীর্ষ সন্ত্রাসী যখন বের হয়েছে তখন তার আমাদের গভর্নমেন্ট ছিল না, বিএনপি সরকারে ছিল না, যে কোনোভাবেই অন্তর্বর্তী সরকার যে কোনোভাবে বের হয়েছে। আপনি জানেন যে এর মধ্যে
ম্যাক্সিমাম শীর্ষ সন্ত্রাসী দেশের বাইরে চলে গেছে, আপনি অনেকেরই জানেন। সেইগুলোকে কিন্তু আমাদের সরকার কিন্তু তাদেরকে গ্রেপ্তার করার জন্য ইন্টারপোলের মাধ্যমে বিভিন্নভাবেই চেষ্টা করতেছে। এর মধ্যে ম্যাক্সিমামই দেশে নাই। তো বাইরের রাষ্ট্রে যখন পালায় থাকে, আমাদের দেশের রুলস রেগুলেশন যেটা, সেটা আপনি নিজেও জানেন যে এটাকে কিন্তু তারা তো কিভাবে দেশের বাইরে থেকে এখানকার সন্ত্রাসীদের তাদের দলের লোকজনকে কন্ট্রোল করছে, নিয়ন্ত্রণের অভিযোগটিও তো আসছে। এখানে সন্ত্রাসী কার্যক্রম তারা পরিচালনা করছে বাইরের রাষ্ট্র থেকে। শোনেন, যারা সন্ত্রাসী তারা তো সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার চেষ্টা করবেই, এটা স্বাভাবিক, যেখানে এতে তো সন্ত্রাসী গোষ্ঠী। এখন আমাদের সরকার কিন্তু এদেরকে আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা করতেছে, অনেকগুলো সন্ত্রাসীকে আইনের আওতায় নিয়ে আসছে। আপনি দেখেন, আপনি একটি বড় ঘটনা হয়ে গেল, সেই ঘটনাটা কিন্তু আমাদের যারা আছি আমরা ওইটা বেশি এই যে জঙ্গল সলিমপুরের যে ঘটনাটা হয়েছে দেখেছেন, একটা সন্ত্রাসী গোষ্ঠী, সেই জায়গা কিন্তু সরকার নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এখন এই যে সন্ত্রাসী গোষ্ঠী, বেশ কিছুজন তাদের অন্তর্কোন্দলে, যেটা আপনি বললেন, অন্তর্কোন্দলে কিছু মারা গেছে, আর যারা দেশের ভিতরে আছে বা তাদের সহযোগী আছে, সরকার তাদেরকে গ্রেপ্তার করার জন্য এবং আইনের আওতায় আনার জন্য মানে সর্বোচ্চ চেষ্টা করছে। এখন এতে দেশের বাইরে থেকে কিভাবে এখন প্রযুক্তির যুগে অনেক কিছুই আপনি জানেন, অনেক কিছুই কমপ্লিটলি একেবারেই তাদেরকে নির্মূল করা না, কিন্তু সরকার চেষ্টা করতেছে এটাকে কিভাবে দমনে রাখা যায়, সেই জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছে। জি, ধন্যবাদ। ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ, বিরোধী দলীয় নেতা এবং জামাত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন যে আমাদের খুব গরম বিরোধী দল ভাববেন না, যৌক্তিক বিষয় উপেক্ষা হলে ওয়াকআউটের সুযোগ থাকছে, তবে তা দীর্ঘস্থায়ী হবে না। আপনাদেরকে আসলে কেমন বিরোধী দল মনে করা উচিত, যদি একটা ধারণা দেন আমাদের? যে আমি একটু এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু জাহাঙ্গীর ভাই যে কথাটি বলছিলেন, আসলে উনি অনেক বেশি অ্যাভয়েড করে যাচ্ছেন। আচ্ছা দেখেন, এই যে শীর্ষ সন্ত্রাসীরা আগের সরকারের সময় মুক্তি পেয়েছে, এগুলো আসলে কোনো অদৃশ্য শক্তির ইশারে মুক্তি পেয়েছে, বিষয়টা এরকম নয়। এই বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন অনেক লোকজন তার নির্বাচনী ফায়দা লাভের জন্যই কিন্তু এদেরকে বের করে নিয়ে এসেছে এবং এদেরকে পাঠিয়ে দিয়েছে। আর এদের একটা নির্দিষ্ট সার্কেল রয়েছে, এদের নেটওয়ার্ক রয়েছে। আজকে যে এই যে হত্যাকাণ্ড ঘটেছে, গত এক মাসে দেখবেন যে গুরুত্বপূর্ণ যত হত্যাকাণ্ড ঘটেছে, এই হত্যাকাণ্ডের পিছিয়ে মূল ঘটনা হলো চাঁদাবাজি, সিন্ডিকেট, বাজারগুলোকে নিয়ন্ত্রণ করা, মাদকের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা, এই ময়লার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা, আপনার হলো ডিশ এন্টিনার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা, এগুলো এর বাইরে কিছু নয়। অন্তর্কোন্দল যে কারণে মেজরিটি হত্যাকাণ্ড দেখবেন এসব কারণে, এর বাইরে বিচ্ছিন্ন কিছু রয়েছে। তো এই জায়গাতে যদি পুলিশ যদি নিরপেক্ষভাবে কাজ করতে পারতো, কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি আরও সচেতন হতো, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এবং সরকারও যদি সচেতন হতো, তাহলে এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হতো। আদারওয়াইজ শুধুমাত্র আসলে মিষ্টি মিষ্টি কথা দিয়ে এগুলোর এই সমস্যার সমাধান করা যাবে না। দ্বিতীয় যে বিষয়টি বিরোধী দল যেটি বলেছেন, আচ্ছা, বেনজির আহমেদকে তো গ্রেফতারের জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হলো ইন্টারপোলের মাধ্যমে, এটিকে কি আপনি অন্তর্বর্তী সরকারের নাকি এই সরকারের? এই প্রসেসটা অনেক আগে শুরু হয়েছে, প্রসেসটা অনেক আগে শুরু হয়েছে, মানে এটা সরকারের কোনো কৃতিত্ব না, এটা প্রসেস অনেক আগে শুরু হয়েছে, তার কন্টিনিউশন অবশ্যই সরকার কাছে আছে। শীর্ষ সন্ত্রাসীগুলো তো যখন বের হয়েছে, তাহলে এটা সেই সরকারের, এবং ধরেন এই শীর্ষ কন্টিনিউশন সন্ত্রাসীগুলো এখানে বের হলো আছে, কখন, এবং সেই সময় সরকারে কারা ছিল এবং কারা বেশি ফায়দা নিয়েছে, সেগুলো জানার বিষয় না। এবং আপনি দেখবেন এই যে এখন বেনজির সাহেবের যিনি মূল ব্যক্তিটা, মানে বেনজির, তার যিনি অ্যাসিস্ট্যান্ট ছিলেন, তিনি বেনজির এমপি হয়েছেন, এখন যে গ্রেফতার হয়েছে তিনি এটা এমপি সরকারের হয়েছেন। কৃতিত্ব না। শত শত এটা নিয়ে মিডিয়া অসংখ্য নিউজ আছে। বেনজির সাহেবের যিনি অ্যাসিস্ট্যান্ট ছিলেন, তিনি এই সরকারের মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, সরি, আগে তিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন। এই কথাগুলো আলোচনা কিন্তু আজকে আমরা মিডিয়াতে দেখলাম, অনেকগুলো মিডিয়াতে চলে আসছে। শুকনো এগুলো ওপেন সিক্রেট বিষয়। এবং না, তাকে আমি আসলে অন্য জায়গায় আমি জানতে চাচ্ছিলাম যে এই যে উনি যেটা অ্যাভয়েড করছে সেটা একটু অন্তর্বর্তী ওনাকে সরকারের বলুন। আমলে যে শীর্ষ সন্ত্রাসীরা বের হয়ে গেল, ঠিক আছে, এই সরকারের অবশ্যই 3 মাসের পরে, 100 দিন পার হওয়ার পরে তাদের তো অবশ্যই দায়িত্ব, নির্বাচিত সরকারের দায়িত্ব এই অবস্থা কন্ট্রোলে করা, নিয়ন্ত্রণ করা। কিন্তু অন্তর্বর্তী সরকারের আমলে যে শীর্ষ সন্ত্রাসীরা বের হয়ে গেল এবং বেনজির আহমেদকে ফিরিয়ে আনার ব্যাপারে যে এই সরকার পদক্ষেপ গ্রহণ করলো, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? এটা যদি একটু স্পষ্ট ধারণা দেন। না, ভালো কাজে অবশ্যই পজিটিভ হলে অবশ্যই তাকে আমরা ধন্যবাদ দেবো, বা নেগেটিভ হলে তার সমালোচনা করতে পারি, স্বাভাবিক। আগের সরকার যে ইনিশিয়েটিভটা নিয়েছিল ইন্টারপোলের সহযোগিতায় বেনজির আহমেদ সহ আরও কিছু ব্যক্তি গ্রেপ্তার করার জন্য, সরকার সেই কন্টিনিউশন রেখেছে, ওই জন্য অবশ্যই সরকার ধন্যবাদ পেতে পারে। কিন্তু আমরা আগে যে শীর্ষ সন্ত্রাসীরা মুক্তি পেয়েছে, তাদের কর্মকাণ্ডগুলো চলছে, সরকার তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না, অভ্যন্তরীণ কোন্দলে প্রতিনিয়ত হত্যাকাণ্ড চলছে, এই জায়গায় যে ব্যর্থতা, এগুলো তো আমরা অ্যাভয়েড করতে পারবো না। অবশ্যই সরকার এই জায়গায় ব্যর্থ হয়েছে। আমি মনে করি সরকার আরও সচেতন হয়, স্বরাষ্ট্রমন্ত্রী আরও যদি স্ট্রিক হয়, পুলিশ যদি আরও স্ট্রিক হয়, তাহলে এগুলো কন্ট্রোল করা সম্ভব, আদারওয়াইজ সম্ভব নয়। আচ্ছা, আর আপনাদের দলীয় বিরোধী দলীয় নেতা এবং জামাত ইসলামের আমির শফিকুর রহমানের যে মন্তব্য, যে কেমন বিরোধী দল হতে পারে, ওয়াকআউটের সুযোগ থাকছে তবে দীর্ঘস্থায়ী হবে না, আপনাদেরকে খুব গরম বিরোধী দল ভাবা যাবে না, এই প্রসঙ্গে আপনার মন্তব্য জানতে চাই।
কেমন হচ্ছে আর কি, বিরোধী দলের অবস্থানটা কি, এটা যদি একটু ব্যাখ্যা করেন। আসলে বিরোধী দল তো শুরু থেকেই একটা বিষয় বলেছে যে আমরা গঠনমূলক সমালোচনা করতে চাই, সরকারকে সহযোগিতা করতে চাই এবং প্রতিনিয়ত আমরা সংসদে প্রতিদিন এই কথাগুলো শুনে আসি। বিরোধী দল নেতা কর্মীর এনসিপি বলেন, জামাত বলেন, অন্যদের কাছ থেকে এই কথাগুলো আমরা শুনে আসছি এবং দেখে আসছি। আমরা 1991 সালে সংসদ দেখেছি, 96, 2001, 2008 দেখেছি, বিরোধী দলগুলো দেখেছি। সে তুলনায় এই বিরোধী দল এবং গত 2 দিন আগে স্পিকার উনি বললেন যে মহোদয় বললেন যে বিরোধী দলকে বললেন এই প্রথম আমি 7 বার সংসদে গিয়েছি, এই প্রথম দেখলাম যে বিরোধী দল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা উত্থাপন করছে। সুতরাং এই জায়গা থেকে বলতে পারি অবশ্যই বিরোধী দল সরকার সহযোগিতা করার চেষ্টা করছে। সরকারকে আজকে দেখলাম তারেক রহমান বিরোধী দলকে কটাক্ষ করে একটা বিষয় বলেছে যে আপনারা যদি এভাবে ডিস্টার্ব করেন তাহলে আমরা কার্ডের প্রজেক্টগুলো কীভাবে বাস্তবায়ন করবো, এখানে একটা বিষয় আসছে দেখলাম। আমি তো মনে করি যে এই সরকার সৌভাগ্যবান যেমন বিরোধী দল পেয়েছে, যে এমন বিরোধী দল পেয়েছে যে বিরোধী দল এই যে বাজেট হয়ে গেল কয়েকদিন আগে আমরা দেখলাম, বাংলাদেশ ইতিহাসে আমরা কখন দেখেছি যে বিরোধী দলের ছায়া বাজেট দেয়? এই সরকার দিয়েছে, এই সব বিরোধী দলরা দিয়েছে সরকারকে অ্যাসিস্ট করার জন্য। আমরা মনে করি এদিক থেকে সরকার সৌভাগ্যবান এবং প্রধান বিরোধী দলের নেতা যেটি বলেছেন তারা চেষ্টা করছেন গঠনমূলক কাজের সমালোচনার জন্য, যদিও এই কারণে তারা সমালোচিত হচ্ছে। মানুষ মনে করে আরও বেশি সমালোচনা করা দরকার, আরও বেশি স্ট্রিক্ট হওয়া দরকার, যদিও তারা সংসদ এবং রাজপথে ধারাবাহিকভাবে কথাবার্তা বলছেন। আমি মনে করি যে অ্যাট দ্য সেম টাইম বাট সরকারকেও অবশ্যই এগুলোকে রেসপেক্ট করতে হবে। সরকার যদি এর দুর্বলতা মনে করে তাহলে প্রবলেম আরও কিন্তু বেড়ে যাবে। সরকার বিরোধী দল আপনাকে ছাড় দিচ্ছে, এর অর্থ এই নয় আপনি ছাড় পেয়ে যাচ্ছেন। আপনারা ছাড় দিচ্ছেন কেন? বিরোধী দলের তো ছাড় দেওয়ার কথা না। ছাড় দেওয়ার তো এটা আসলে দেওয়ার না দেওয়ার বিষয় না, যেহেতু তারা গঠনমূলক সমালোচনার মাধ্যমে তো এগিয়ে যাচ্ছে, সরকার সহযোগিতার চেষ্টা করছে, তার সরকারকে সুযোগও দিচ্ছে, কারণ সরকার কেবল নতুন হয়েছে। আমি যদি এখন আন্দোলন সংগ্রাম করি তাহলে জনগণের ক্ষতি হবে, সরকারের ক্ষতি হবে, সকলের ক্ষতি হবে। আমরা ক্ষতি চাই, আমরা দেশের জন্য কাজ করছি, দেশের জন্য আন্দোলন করছি। আমরা চাই আমাদের ইতিবাচক কাজের মাধ্যমে সরকার তার চিন্তার পরিবর্তন আনবে, বিরোধী দলকে সাথে নিয়ে সরকার এগিয়ে যাবো, আমরা এটি প্রত্যাশা করি। জি, ধন্যবাদ ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ। তাজনুবা যাবেন, একই প্রসঙ্গে আপনার কাছে আসছি। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে উদ্দেশ্য করে বলেছেন যে সংসদের ভেতরেই হোক সেটি সংসদের বাইরেই হোক, যারা জনগণকে বিভ্রান্ত করতে চায় তাদের ব্যাপারে সচেতন থাকতে, কারণ এই দলগুলো মানে বিরোধী দলের কথা উল্লেখ করে তিনি বলেছেন তারা যদি দেশে অশান্তি করার সুযোগ পায় তাহলে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করতে পারবে না। এই যে সরকারি দল এবং বিরোধী দলের যে বিরোধ, এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? এদের বিরোধিতা কি আসলে আমাদের জন্য পজিটিভ না নেগেটিভ? এটার আগে আমি একটু এক লাইনে আমার ভাইয়ের যে কথাটা বললো যে সংস্কার কমিশন নিয়ে, অন্তর্বর্তী সরকারের পুলিশ সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে করা অধ্যাদেশটি সংসদে পাশ না হওয়ায় সেটি কার্যত বাতিল হয়ে গেছে। গত 2 বছর আসলে জুলাইয়ের পরে আমাদের যখনই টকশোতে আসা হয়েছে বা আমাদের রাজনীতিটাই ছিল এই সংস্কার কেন্দ্রিক বা পরিবর্তন কেন্দ্রিক, সো এটার পুঙ্খানুপুঙ্খানু মনে হয় আমাদের অনেকটা গেঁথে গেছে। এবং এখানে কোনো ধরনের এটা এত অবভিয়াস যে এই পুলিশ সংস্কার কমিশনটাকে আগের মতো রাখা হয়েছে, এখানে আসলে আমি ফার্দার কোনো ডিবেটে যেতে চাই না, এটা এতটা অবভিয়াস। আরেকটা হচ্ছে যে ভাই যেটা বললো, আমার বাসায় যদি ক্রিমিনাল আসে তাহলে পুলিশ আমাকে রক্ষা করার জন্য গুলি, এত ড্রামাটিক, এত ফিল্মি আসলে আমি কিছু চাই না। আমি চাই যে আমার একটা জিনিস হারানো গেছে এবং আমি থানায় যাব এটা জিডি করার জন্য বা একটা সাহায্য চাওয়ার জন্য, আমার যাতে কোনো নেতাকে ফোন দিতে না হয়, পুলিশ যাতে আমি সাধারণ মানুষ হিসেবে আমার কমপ্লেনটা নেয়। সো এটুকু হলেই আমি খুশি। সরকার এবং বিরোধী দলের যেটা আপনি বললেন, জামাতে আমির সাহেব যেটা বলছিলেন যে গরম বিরোধী দল হবে না, আমি সম্ভবত প্রথম অধিবেশনের সময় থেকেই বলা শুরু করেছি যে এই বিরোধী দল আসলেই মানে বিএনপির লাকি এরকম একটা বিরোধী দল পেয়ে, আসলেই তারা গরম বিরোধী দল না। যদি হতো না, মানে অ্যাটলিস্ট আজকে যেভাবে মাইক্রোওয়েভ আর ওয়াশিং মেশিন চাইলো, মানে এটা অ্যাটলিস্ট প্রকাশ্যে চাওয়ার মতো না, এটা ওনারা মানে জনগণ এগুলাতে মনক্ষুণ্ণ হয়, হ্যাঁ, যে আমরা তাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠালাম সরকারকে জবাবদিহিতার অধীনে রাখার জন্য, আর আপনারা সরকারের কাছে একবার গাড়ি চাচ্ছেন, একবার ওয়াশিং মেশিন আর আরেকটা কি জানি মাইক্রোওয়েভ চাচ্ছেন। সো এগুলো আসলে ভালো বার্তা দেয় না। আমি কখনো মনে করি না যে এই বিরোধী দল খুব একটা জোরালো ভূমিকা সংসদে রাখছে। আমরা বিরোধী দলের তো জোরালো ভূমিকাই থাকার কথা। এটা অনেক আগে থেকেই, মানে আমরা যদি এটা ইলেকশনের পরবর্তী সময় থেকেই বলি, আমি এই কথাটা ইলেকশনের পর থেকেই বলছি যে আপনার সংসদকে, হ্যাঁ সংসদ অনেক চেঞ্জ, জমজমাট, অনেক তর্ক বিতর্ক হয়, অনেক লোকজন থাকে, হ্যাঁ ভাইব্রেন্ট থাকে, ইয়াংরা আছে, সব ঠিক আছে, কিন্তু ঘুরে ফিরে ওই আগের একটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে না খাসিলত, সংসদের ওই খাসিলত পুরনো যে একটা গৃহপালিত, হয়তো এইবার একদম সরাসরি আপনি গৃহপালিত বিরোধী দল না বলে বেটার
ভার্সন এরকম কি হতে পারে? বেটার ভার্সন, মানে আমাদের 17 বছরে কিন্তু আমরা বিরোধী দলকে দেখেছি কি ধরনের একদম পাওয়ারলেস করে তাদের অধীনে রাখা হয়েছিল। সো অনেকটা এরকম আপনি দেখেন সংস্কারকে পুরো নাই করে দিল এবং গণভোটকে নাই করে দিল, এবং এখনও ওনারা সময় চাচ্ছে রাজপথে যাওয়ার জন্য, এখনও শান্তির জন্য, যেটাতে তারা লিখিতভাবে সই করলো, অঙ্গীকার করলো। তো আমরা কিন্তু কথা বলতে দেখছি না সেভাবে জোরালোভাবে, এবং উল্টায় এই মাইক্রোওয়েভ চাওয়াটা আমাদেরকে আরও মর্মাহত করছে যে আপনার এতগুলা প্রাণের পরে, আপনারা এত যুদ্ধের পরে, এত কথার পরে, এত আলোচনার পরে, এত জাতীয় ঐক্য কমিশনের মিটিং, এত কিছু করে আপনারা সংসদে গেলেন, গিয়ে আপনারা মাইক্রোওয়েভ চাচ্ছেন। কেন আমাদের এই সংস্কারের প্রস্তাবটা সরকারকে মানে কি বলবো, গলার কাটা হয়ে আপনারা ধরে রাখতে পারলেন না? এবং এই গণভোটটা, এতগুলো মানুষ গণভোটে এই জাতীয় জুলাই সনদটা পাশ করলো, সেটা কেন নাই হয়ে গেল? আর তারেক রহমান সাহেবের যে কথাটা যে অস্থিতিশীল, এটা আসলে আমার কাছে মনে হয় এক ধরনের আছে না যে একটা বিরোধী দল একটা বললে সরকারি দল আরেকটা পাল্টা বক্তব্য বলে, এটা হতে পারে। কিন্তু ওনার যদি প্রত্যেকটা জিনিসের আমরা যদি বাজেটের, আমি ছোট একটা উদাহরণ দিই যেটা আমার এখন মনে আসতেছে, যে উনি মৌলভীবাজার গিয়ে চা শ্রমিকদের জন্য কিন্তু কার্ড দিবে। এই কার্ডটা দিলে কি হবে, যে সেই 2022 সালে চা শ্রমিকরা দৈনিক মজুরি চেয়েছিল 300 টাকা। এই কার্ডের ফলে কিন্তু মজুরি বাড়বে মনে হয় এখন 187 টাকা আছে, 200 সামথিং মজুরি বাড়বে। সো এই কার্ডের জন্য কিন্তু তাদের এই মজুরি বৃদ্ধির যে আন্দোলন বা যে যাত্রা, এটাও কিন্তু থেমে গেল। এখানে লাভবান হলো কারা? চা বাগানের যে মালিকরা, মানে এমপিরাই। চা বাগানের মালিকরা তো আসলে আলটিমেটলি সরকারের, মানে এমপিরাই অনেকেই আপনি এখনও আছে সংসদে। সো এগুলা নিয়ে আমরা চাই বিরোধী দল সরকারকে প্রশ্ন করুক, রাদার দেন এরকম ভেগ টার্ম দিয়ে যে চনাচুর মার্কা বাজেট হয়েছে, বা হচ্ছে বা সরকারি দল বলুক যে আমাদেরকে অস্থিতিশীল, দেশকে অস্থিতিশীল কিছু বক্তব্য। এই যে পুলিশ নিয়ে যখন বলে না যে সন্ত্রাসী যে দলেরই হোক তার বিরুদ্ধে 0 টলারেন্স দেখানো হবে, এই বক্তব্য আপনি যদি 2002 সালে, মানে তারিখ না দিয়ে যদি 2002 সালের পেপারে দেখেন তখনও পাবেন, 2005 সালের পেপারও পাবেন, 2010 সালের পেপার, মানে এই সেন্টেন্স আপনি পুরো গত 20 বছর প্রত্যেকটা সরকারের টার্মেই পাবেন। সেম এই একই কথা, যে দেশকে অস্থিতিশীল করে তোলার ষড়যন্ত্র। এই কথা আমার কাছে মনে হয় 17 বছরে হাসিনা অনেকবার বলেছে যে একটা গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে চায়। আপনি মিল খুঁজে পাচ্ছেন আগের সরকারের সাথে? মিল না, এই যে আপনি মিল তো অবশ্যই, এই যে সংস্কারটা নাই হয়ে গেল, এই যে পরিবর্তনগুলো নাই হয়ে গেল, এবং এই ঘটনাগুলো যেভাবে একজন ক্রিকেটারও রাতের অন্ধকারে পুলিশ দিয়ে উঠে যাচ্ছে, এগুলো তো আমাদেরকে ওই যে ঘরপোড়া গরুর মতো আমাদেরকে তো সাইন সিমটম দেখাচ্ছে। এবং বিরোধী দল যখন আক্রমণাত্মক না হয়ে প্রত্যেকটা বাজেটের বা প্রত্যেকটা কার্ডের একটা স্পেসিফিক সায়েন্টিফিক সমালোচনা না করে যখন এরকম ভেগ কথাবার্তা বলবে, সেটা আমাদেরকে মনে হয় যে একটা টাইম পাস হচ্ছে, 5 বছর একটা টাইম পাস। আরেকটা যেটা আমি একটা মিনিট সময় নিয়ে যে বেনজি সাহেবের কথা বলছেন, এটাকে আমি অবশ্যই পজিটিভ দেখি এই সরকারের। এটা একটা কূটনীতিক পর্যায়ে, এবং এটা একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আমি একটা এই যে এই উনি যে গ্রেফতার হওয়া এবং উনি দেশে ফিরে আসা পর্যন্ত আমি এখনো আশ্বস্ত না, দেশে ফিরে আসার পর হয়তো আরও আশ্বস্ত হব। সো ডেফিনেটলি এটা সরকারের একটা পজিটিভ একটা সাকসেস। কিন্তু এই ধরনের বেনজির যাতে আর উৎপাদিত না হয়, সেটার পথ কিন্তু বিএনপি সরকার বন্ধ করে। আবার আসবো আপনার কাছে। ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ, আপনার কাছে আসতে চাই। এই যে সংস্কারের প্রস্তাবে বিরোধী দল আসলে আপোষ করছে কিনা সরকারের সাথে, এই প্রসঙ্গে আপনার মন্তব্য জানতে চাই। যে যেমনটা বলছিলেন তাজনুবা জাবিন, গৃহপালিত বিরোধী দলের একটা আভাস উনি দেখতে পাচ্ছেন, আপনি একমত কিনা? এটা নিয়ে আসলে অনেক আলোচনা, সমালোচনা, পর্যালোচনা আছে। আমরা দেখবেন যে বিরোধী দল একটা কন্টিনিউয়াস মুভমেন্টের মধ্যে যাচ্ছে, যে হঠাৎ করে যে আগামীকাল হরতাল দিব, আন্দোলন দিব, রাস্তাঘাট বন্ধ করে দেবো, এরকম নয়। বরং তারা, আমরা শুরুতে যেটা দেখেছি, ঢাকা কেন্দ্রিক তারা বড় সমাবেশ আয়োজন করছে, বিভাগীয় পর্যায়গুলোতে চলছে, এগুলো জুন, জুলাই, আগস্ট পর্যন্ত চলবে। এরপর তারা নতুন কর্মসূচি নিয়ে আসবে। বাট তাদের যে দাবি, জুলাইয়ের যে মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন করা, এগুলো থেকে তার ফিরে আসে নাই। এটা তাদের মৌলিক দাবি। সরকার যদি মনে করে যে বিরোধী দলের এই নরম সুরকে তার দুর্বল মনে করছে, তার ভুল করবে মনে করে। কারণ দেখেন, সরকার আলটিমেটলি বিরোধী দলকে ফাঁকি দিয়ে জনগণকে ফাঁকি দিতে পারছে, বিষয়টা এরকম নয়। বরং আমি মনে করি জনগণের মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছে। আজকে একটা ভিডিও দেখলাম যে ছোট্ট একটা স্কুলের বাচ্চা যে শিক্ষামন্ত্রীকে জিজ্ঞেস করছে, আপনি শিক্ষামন্ত্রী? তারপর শিক্ষামন্ত্রীকে ব্যঙ্গ করছে।
এই যে সাহস এই জেনারেশনে চলে আসছে কোথায় আমাদের চিন্তা করতে হবে। আমরা জেনজিকে মোকাবেলা করে একটা সরকার পতন ঘটিয়েছি, আজকে জেনারেশন আলফা চলে আসছে, আরও জুনিয়ররা চলে আসছে। এই পুরো একটা জেনারেশনের কাছে আপনি শুধুমাত্র বক্তব্য দিয়ে কথা দিয়ে ফাঁকিবাজি করে আপনি পার পেতে পারেন না। এই যে গতকাল দেখলাম যে একজন প্রতিমন্ত্রী তার 2 সন্তানের নামে 2টা ইউনিয়ন নামকরণ করেছে, তার ভাতিজির নামে একটা ইউনিয়ন নামকরণ করছে, তার বংশের নামে একটা ইউনিয়ন নামকরণ করছে, একটা উপজেলার মধ্যে সেটাকে ভেঙে 2টা উপজেলা করছে, 4টা ইউনিয়ন নামকরণ করছে। তিনি সংসদে তিনি ব্যাখ্যা দিলেন এটা কোনো একটা ভাবে বাই চান্স এটা নামটা মিলে গেছে, এর জন্য হয়ে গেছে। জনগণ কিন্তু এগুলো বোঝে না। মানুষ এখন পরিবর্তন হয়েছে, এই জেনারেশন পরিবর্তন আসছে, মানুষ এগুলো ঘৃণা করছে এবং এটা কিন্তু আলটিমেটলি একটা সময় কিন্তু রিয়াকশন কিন্তু আসবে। সেটা সরকার কিন্তু রাস্তায় ঘর থেকে বের হলে বুঝতে পারছে যে একজন মন্ত্রী বের হয়ে যাচ্ছে। আনফর্চুনেটলি এটা আমাদের জন্য কষ্ট দিচ্ছে, প্রধানমন্ত্রী 100 দিন হয় নাই ঘরে বাইরে বেরোচ্ছে, জনগণ ভুয়া ভুয়া বলছে। কি বলবো, দুঃখজনক যে এটা আমাদের আসলে দুঃখজনক। অন্য মন্ত্রীদের ভুয়া বলছে। এটা কিন্তু আলটিমেটলি আমরা যে মনে করছি যে বিরোধী দলকে আমরা ফাঁকি দিচ্ছি, জনগণকে ফাঁকি দিচ্ছি, বিষয়টি এরকম নয়, বরং জনগণকে আমরা তার মুখোমুখি দাঁড় করাচ্ছি। আর যে বিষয়টি একটু আগে বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে ফ্যামিলি সরকার বিরোধী দল ভেতরে যা করছে বাহিরে যা করছে কিছুতে শুরু করে নাই, যা করছে এটার কারণে ফ্যামিলি কার্ড এটা বাস্তবায়নে বাধাগ্রস্ত হবে। আমি মনে করি না, বাধাগ্রস্ত বরং হবে যদি তার দলের নেতা কর্মীদের নিয়ন্ত্রণ না করতে পারে। এইভাবে যে এই যে প্রতিমন্ত্রী নিজের নামে সব কিছু নিয়ম করে নেয় তাহলে তো জনগণ অবশ্যই হবে। এইভাবে যদি সরকার একটা পরিবারকে একটা গ্রুপকে খুশি করার জন্য এই 3 কোটি গ্রাহককে রাস্তায় নামিয়ে যদি ব্যাংক দখল করার চেষ্টা করে তাহলে তো জনগণ অবশ্যই রাস্তায় নামবে, জনগণ অবশ্যই তার পরিকল্পনাগুলো ভেস্তে যাবে। আপনি ব্যাংক রেজিস্ট্রেশন অ্যাক্ট চেঞ্জ করলেন, আপনি টাকা ছাপিয়ে আপনি এই যে খাল খননের কার্যক্রম করছেন, আপনি তারপরে কার্ড দিচ্ছেন যেখানে মেজর আমার ইনকাম কোথা থেকে আসবে আমরা এখন ফাইনালাইজড না। আজকে বাজেট হয়ে গেল, সেই বাজেটে আমার বড় করে ঘাটতি রয়েছে, কিন্তু ইনকাম কোথা থেকে আসবে এখন যেখানে আমাদের এনবিআর এগুলো আনতে পারবে কিনা, অনেক বিষয় রয়েছে। এদিকে আপনি যদি তো আমরা বলছেন নজর দেই, বিরোধী দল গঠনমূলক সমালোচনা করছে, কিন্তু গঠনমূলক সমালোচনার পরে আপনাদের আসলে ফলাফলটা কি? আপনারা যা চাচ্ছেন তা কি পাচ্ছেন সরকারের কাছ থেকে? যে দাবিগুলো নিয়ে আসবে না, ফলাফল তো একদিন আসবে না। আমরা মনে করি অবশ্যই আসবে, কেবল তো সরকার শুরু হয়েছে, 3 মাস পার হয়েছে। আমরা মনে করি আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আমরাও সরকার বিরোধী দল কাজ করছে, রাজপথে কাজ করছে, সংসদে কাজ করছে, ডে আফটার ডে এগুলো ডেভেলপ হবে। আমি মনে করি যে একটা সময় চলে আসবে এই সরকার এগুলো বাস্তবায়ন করতে বাধ্য হবে। আমরা দেখবো ইনশাআল্লাহ সেই দিনটা। জি ধন্যবাদ। সর্দার এম জাহাঙ্গীর হোসেন শুনছিলেন কথাগুলো। এই যে বিরোধী দলের একটু নমনীয় ভূমিকা, এটাকে সরকার কিভাবে দেখছে? আসলে আমরা যদি বলি যে তারা মেনে নিচ্ছেন যে 100 দিন পার হয়েছে, আমরা সরকারকে আরেকটু সময় দিই, এটা তো একটা নমনীয় ভূমিকা বলতেই পারি আমরা। সেক্ষেত্রে সরকারের অবস্থান কি, বিরোধী দলকে তারা কিভাবে দেখছে? আমি তো বিরোধী দলের এখানে নমনীয় অবস্থা কিছুই দেখছি না। বিরোধী দল, আমাদের দল তো বহুমত সমালোচনা সব কিছুকেই অ্যাডাপ্ট করে, গ্রহণ করে। তো বিরোধী দল তো রাজপথেও আছে, রাজপথের চেয়ে বেশি আছে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে। তো এখানে বিরোধী দলের তো আমি দুর্বল কিছু দেখি না। আপনি কি দেখছেন? দেখেন দেশের আপনি রাজপথে যতটুকু আছে না আছে, ফেসবুকে কিন্তু বিরোধী দল মানে যে পরিমাণ সমালোচনা, আলোচনা, বিরোধিতা সবকিছুই তো করতেছে। বাংলাদেশে একটা সময় রাজনৈতিক অঙ্গনে আমরা বিরোধী দল বলতেই বুঝতাম যে আসলে মতের মিল হবে না। এখন মতের মিল হচ্ছে, এটা খুব ভালো কথা, কারণ ভালো চিন্তায় আসলে সরকারের সাথে তারা তাল মিলাচ্ছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেমন সংস্কার প্রশ্নে আমি যদি বলি যে বিরোধী দল আসলে কি দেখেন, বাংলাদেশের কিছু প্রমিনেন্ট লেখক তারাও বলছে যে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকার বা তাকে ভুল ধরার সুযোগ পাচ্ছে না, অর্থাৎ জনগণ যা চাচ্ছে তারা সেটাকেই জনগণের সামনে তুলে ধরছে। আরেকটি ইস্যু তো বিরোধী দল এখন সরকার, আমাদের এই সরকার জনগণের জন্য যা করছে সেখানে তো ভুল কিছু করতেছে না। এখন বিরোধী দল শুধু শুধু কি সমালোচনা বা সব বিরোধী দল যেখানে যেখানে করার দরকার তারা তো সেখানে করছে। আপনাদের মিডিয়ার লোক অনেকেই বলছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একজন কলামিস্ট প্রথম আলোতেই লেখছে যে তাকে আমি ভুল ধরার চেষ্টা করি। সে কিন্তু বিএনপির লোক না, সে কোনো দলও করে না, ভুল ধরারই সুযোগ পাচ্ছে না। তো সরকার যদি জনগণের স্বার্থে কাজ করে, যে আপনি বলছেন, দেখেন আপনাদের মিডিয়ার লোকজন অনেকজন বলছে, আমাদেরকেও, আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে অনেকে অনেক সময় আমাকে প্রশ্ন করে যে আপনারা কি বিএনপির নেতাকর্মী যারা 17 বছর আন্দোলন সংগ্রামী ছিলেন তাহলে কি আপনারা হতাশ? আমি বলছি কেন হতাশ হব না, মানে সে বিভিন্নভাবে একজন মিডিয়া কর্মী আমাকে বোঝাচ্ছে যে আমি আরও কয়েকজন লোকের সঙ্গে কথা বলছি। আমি বলছি নো, সরকার জনগণের ভোটে আসছে, শুধুমাত্র বিএনপির নেতাকর্মীর ভোটে তো ক্ষমতায় আসে নাই, জনগণের ভোটে আসছে। সো জনগণ যেটা চাচ্ছে সরকার সেইটাকে তুলে ধরছে জনগণকে, এবং জনগণের যা চাওয়া সেটাই বাস্তবায়ন করতে যাচ্ছে। আমি আরেকটি ওই যে আমার এই আপুর বিষয়গুলো বলবো, যে উনি যেটা বলছে যে সংস্কার তো ধরেন এই যে যারা
5ই আগস্টের পরে দায়িত্ব নিয়েছিল তারা সংস্কারের কি করছে? সংস্কার তো তাদেরই করার দায়িত্ব ছিল। তাহলে দৃশ্যমান কি সংস্কার তারা করছে? কি পুলিশ সংস্কার আইন পাশ করছে? কোন সংস্কারটাই? ইভেন জুলাই যোদ্ধা যারা আহত নিহত হয়েছে তাদের পুনর্বাসন, তাদের চিকিৎসা তারা সঠিকভাবে করে নাই। তারা কি করছে? যারাই দায়িত্বে ছিল, এই পর্দার আড়ালে হোক, ওপেন হোক আর সিক্রেট হোক, শুধু লুটপাটের কাজ করছে, দেশের জন্য আর কোনো কিছু করতে যায় নাই। আরেকটি আপু আমাকে বলি, আপু একটা সুন্দর কথা বলছে, আমাকে ভালো লাগছে, যে আমি চাই যে একটা থানায় আমি জিডি করব আমার বড়। এটা আমাদেরও চাওয়া, আমাদের সরকারেরও চাওয়া। আপনি দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি কিন্তু একটি চিকিৎসা, আমি এই আপুর কথা থেকে আসতেছি জিডির ইস্যু নিয়ে, একজন মানে মানুষ চিকিৎসা পাচ্ছিল না, তাকে যে কোনোভাবে আমাদের মরহুমা নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে যে ছায়া সঙ্গী হয়েছিলেন উনার পরিচিত, তো উনার সহযোগিতায় সেই রুগীটাকে হাসপাতালে ভর্তি করতে। জনাব তারেক রহমান কিন্তু বলছে যে ওনারা যার এই ধরনের সহযোগিতা নাই সে কি চিকিৎসা পাবে না, উনি কিন্তু বলছে। তো এই জন্য সরকার নিজেই এই জনগণের ভাষা বুঝছে, সরকারই চাচ্ছে। আর আমি আরেকটা বিষয় বলি, দেখুন পুলিশে কিন্তু মামলা বর্তমান কোনো মিথ্যা মামলা নিচ্ছে না, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখান থেকে নিষেধ করা আছে। আইন মন্ত্রণালয় থেকে আইনমন্ত্রী বলছে যে যেগুলো মিথ্যা মামলা আছে সেগুলো খারিজ করে দেওয়া বা যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মধ্যে শেষ করে দেওয়া। তাহলে কিভাবে পুলিশ স্বাধীনভাবে? পুলিশ স্বাধীনভাবে কাজ না করলে দেখেন তো আমরা যারা ভিকটিম হয়েছি আমরা কয়টা মামলা করতে পারছি? পুলিশ স্বাধীনভাবে কাজ করতেছে, পুলিশের এইখানে কোনো ধরনের কোনো অসুবিধা নেই। এখন যেটা হচ্ছে, সরকার যে ভাই বলছে যে সরকার 3 মাস 3.5 মাস কেবল ক্ষমতায় আসছে, এত দিনের পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমি মনে করি যে এই 3 মাসের মধ্যে দেশের জনগণের যে নিরাপত্তা দেওয়ার, সেটা আমি মনে সরকার যদি শতভাগ পূরণ নাও করতে পারে তবে অনেক গুণই পূরণ করতে পেরেছে। আরেকটু সরকারকে সময় দেন, আপনারা দেখবেন বাংলাদেশ একটা সুন্দর, সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ আবাস ভূমিতে পরিণত করবে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তার উপর বাংলাদেশের চুক্তি নিয়ে আমরা প্রসঙ্গটাতে আসি। যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড ART চুক্তি নিয়ে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, জ্বালানি নিরাপত্তা জোরদার এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখবে এই চুক্তির কারণে, এমন ধারণা, এমন আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এই চুক্তির আসলে নেতিবাচক দিক নিয়ে অনেক আলোচনা হয়েছে, আমরা এতদিন ধরে অনেক আলোচকদের মধ্যে, বিশ্লেষকদের মধ্যে এই মন্তব্যগুলো পেয়েছি। ইতিবাচক দিকগুলো যদি বলেন, যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যে বলেছেন ভালো ভূমিকা রাখবে, ইতিবাচক ভূমিকা রাখবে, সেটি কি? ইতিবাচক ভূমিকার আগে তোকে নেতিবাচক আপনার থেকে শুনতে হবে। এটা নিয়ে আমি অনেক মিডিয়াতেই কথা বলছি, অনেকগুলো মিডিয়াতে কথা বলছি। ইভেন ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় আমি কথা বলেছি, বাংলাদেশের একজন বড় অর্থনীতিবিদ ছিল। দেখুন, এটা একটা সমালোচনার জন্য বলছে, এটা একটা সমালোচনার জন্য বলে। এই দেশে আমরা যারা কিছু মানুষ আছি, মানে তারা দেশের স্বার্থ চিন্তা না করে কোনো পরাশক্তির এজেন্ট বাস্তবায়ন, তাদের ভাষা এখানে তারা এসে বাংলাদেশের জনগণের সঙ্গে বলতে হয়। আদারওয়াইজ আপনি যদি ইন্টেরিয়াম গভর্নমেন্ট বা আমাদের এই বিএনপি সরকারের যে চুক্তিগুলো 5 থেকে 7টা চুক্তি হয়েছে এবং 7টা চুক্তিতেই একবারেই স্মার্ট নেগোসিয়েশন হয়েছে। সেখানে উভয় দেশের উইন উইন বেনিফিট যেটা বলেন, উইন রিলেশনের মধ্যে হয়েছে। এখানে দেশের ক্ষতিগ্রস্ত হয়েছে বা দেশের জনগণের ক্ষতি হচ্ছে এরকম এটা আমি দেখিনি। যে পররাষ্ট্রমন্ত্রী যে বলছেন ইতিবাচক দিক রয়েছে এই চুক্তির, আমি যদি ইতিবাচক দিকগুলো কি যদি বলেন, ইতিবাচক দিকগুলো বলি, এগুলো এখানে অনেকগুলো ইতিবাচক রয়েছে। দেখেন, একটি হয়েছে যে আমাদের দেশের যেটা শুল্ক, আপনি দেখেন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে কি পরিমাণ, তো আমরা যখন এই বাণিজ্যটা, আমাদের যে শুল্ক আমাদের এখানে খুবই সামান্য পরিমাণে আছে। আরেকটি বিষয় বলছে যে আমাদের ধরেন, আমি যদি এটা এক কথায় বলতে চাই, যে যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি হয়েছে, আমি এক কথায় আপনি কেটে দিচ্ছি, দেশের অর্থনীতি এবং নিরাপত্তা, কারণ এখানে কিছু নিরাপত্তা ইস্যু নিয়েও আমাদের একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। দেশের অর্থনীতি এবং নিরাপত্তা উভয়তেই বাংলাদেশ খুবই সুবিধা পাবে এবং আগামীতে আমাদের দেশ অর্থনীতিতে আরও শক্তিশালী হবে। আচ্ছা, ধন্যবাদ সর্দার এম জাহাঙ্গীর হোসেন। তাজনুভা জাবেদ, আপনিও মনে করেন কিনা যে বাংলাদেশ এই চুক্তির মাধ্যমে অর্থনীতিতে আরও বেশি শক্তিশালী হবে এবং পররাষ্ট্রমন্ত্রী যে ইতিবাচক ভূমিকার কথা বলছে, ইতিবাচক দিকগুলোর কথা বলছে, সেগুলো আসলেই বাংলাদেশের জন্য ইতিবাচক?
প্রথম কথা হচ্ছে অবশেষে এই চুক্তি নিয়ে সরকারের কেউ মুখ খুললো। আমার জানা মতে প্রথম অধিবেশনেও শুধু একজন এমপি এটা নিয়ে কথা বলেছিলেন। তার আগে আসি যে জাহাঙ্গীর সাহেব বলছিলেন যে 5 আগস্টের সরকার কি করেছে, এর পরে সরকার কি করেছে। মানে মোটামুটি 5 আগস্টের পরের ব্যাপারটাতে পুরাটাই আমাদেরকে দিয়ে দিলেন, ওনারা নাই হয়ে গেলেন। কিন্তু যদি আমরা দেখি যে 5 আগস্টের পরের সরকার থেকে অ্যাটর্নি জেনারেল ওনাদের আইনমন্ত্রী এবং তখনকার হ্যাঁ তখনকার অ্যাটর্নি জেনারেল এখনকার আইনমন্ত্রী এবং যেই পররাষ্ট্রমন্ত্রী তারা পদত্যাগ চেয়েছিল সেই পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব তাদের ক্যাবিনেটে আছে। সো 5 আগস্টের সরকার কেন সংস্কার করে নাই এটার দায় উনি কোনোভাবে আর কি এড়াতে পারে না। এবং এই পুলিশ সংস্কার কমিশনের যে অধ্যাদেশ এটা কিন্তু এই সরকার এসেই সংসদে পাশ করে নাই। এবং এই চুক্তির ব্যাপারে যেটা বলি যে প্রথম কথা হচ্ছে যে খুব তাড়াহুড়া করে যে 3 দিন আগে এই চুক্তি হলো এবং এটা নিয়ে পজিটিভ দিক হচ্ছে যে একটা বিশেষ গোষ্ঠী না, পুরো বাংলাদেশের মানুষই কিন্তু এটা নিয়ে কথা বলেছে এবং এটার উপর কিন্তু এক ধরনের বাংলাদেশের মানুষের অবজারভেশন আছে এবং সরকার এটাকে কিভাবে ডিল করছে। আপনি দেখবেন যে আমাদের প্রধানমন্ত্রী যার উপর জাহাঙ্গীর সাহেবের অনেক ভরসা, আমরাও ভরসা করতে চাই, উনি খুব কনভেনিয়েন্ট বিষয়ে কথা বলে, খুব কনভেনিয়েন্ট। একে তো সালাউদ্দিন সাহেব সব কথার উত্তর দেয় সংসদে, আর প্রধানমন্ত্রী খুব কনভেনিয়েন্ট। যেমন কার্ড বিষয়ে উনি কথা বলেন, উনি কখনো এই সংস্কার প্রস্তাবগুলো এবং এগুলো যখন প্রথম অধিবেশনে এগুলো নিয়ে যখন ডিবেট হচ্ছিল আমরা বারবার ওনার কথা শুনতে চাচ্ছিলাম, উনি কখনো এই কথা বলেন। এবং প্রথম অধিবেশনে যখন বাণিজ্য চুক্তি নিয়ে সংসদে একজন এমপি প্রশ্ন করলেন এটা নিয়ে পরবর্তীতে আর কোনো আলোচনা হয় নাই। এবং আমরা কিন্তু আগের সরকারগুলোতে যখন সরকার প্রধান সব বিষয়ে কথা বলতেন তখন কিন্তু সেটার আমরা অনেক সমালোচনা দেখতাম যে সরকার প্রধান কেন সব বিষয়ে কথা বলেন। এখন যেরকম আমরা স্বরাষ্ট্রমন্ত্রী সমালোচনাটা দেখি উনি সব বিষয়ে কথা বলছেন। সো ওই আমরা আসলে এরকম যিনি সব বিষয়ে কথা বলবেন তারই সমালোচনা হবে না, এটা হচ্ছে অন্য একটা পার্সপেক্টিভ আছে। আমরা মানে উনি ওনার বিষয়ে কথা বলবেন, উনি ধর্ম বিষয়েও কথা বলেন, উনি হচ্ছে শিক্ষা বিষয়েও কথা বলেন, নারী বিষয়েও কথা বলেন, সব কিছুর উত্তরই উনি দেয়, উনি সংসদটা থাকে আর কি। সো সংসদ ভাইব্রেন্ট কোনো সন্দেহ নাই এবং সেই সংসদের যদি সব উত্তর একজনের থেকে আসে, বিশেষ করে সংস্কারের কথা আমি কখনোই আড়াল হতে দিব না এই কারণ এই রেজিম পরিবর্তনটা তো সাধারণ রেজিম পরিবর্তন না যে 5 বছর পর একটা সাধারণ নির্বাচন হলো, এই গভর্নমেন্ট গিয়ে আরেক গভর্নমেন্ট আসলো। এখানের মাঝখানে এই গভর্নমেন্ট তো রক্তের উপর দাঁড়িয়ে, হ্যাঁ, সেটা এই টেবিলের প্রত্যেকটা গোষ্ঠীরই মানুষের রক্ত ওখানে আছে। এটা এমন না যে 5 আগস্ট উনি আমাকে দিয়ে উনি দায়মুক্ত হলেন, এমন না, বিএনপিরও অনেককে এখানে শহীদ হয়েছে। সো এটার এই এবং তবে সর্দার এম জাহাঙ্গীর হোসেন একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এই অন্তর্বর্তী সরকারের সময় যারা জুলাইয়ের সময় যারা আহত হয়েছিলেন তাদের চিকিৎসার ক্ষেত্রে কিন্তু অন্তর্বর্তী সরকারের তেমন কোনো ভূমিকা আমরা দেখতে পাইনি। এই বিষয়টি যদি আপনি একটু যোগ করেন। এটার শুধু কি এটা, আরও অনেক কিছুতে অন্তর্বর্তী সরকারের সমালোচনা আছে, অনেক 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 কিছু নিয়ে। আমরা এই হামের বিষয়েও দেখেছি, স্বাস্থ্যে, তারপর আইন শৃঙ্খলার বিষয়ে অনেক অনেক প্রোটেস্ট হতে দেখেছি, মব হতে দেখেছি। সো অভ্যন্তরীণ সরকারের সমালোচনা বা মানে ডিফেন্ড করার জন্য আমি আসলে এখানে বসি নাই। তাদের যে সমালোচনা আছে সেটা তো আছেই, কিন্তু যেগুলা পজিটিভ ছিল সেগুলোও আমরা কেন হারাতে বসলাম এবং যেটা মেজর পজিটিভ ছিল সেগুলোও কেন আমরা হারালাম, এটা আমার কাছে এখন প্রশ্ন। এবং 5 আগস্ট শুধু ছাত্রদের করে দেওয়া বা আমরা যারা নতুন আছি তাদের করে দেওয়া, পুরনোরা এটা থেকে দায় মুক্তি হয়ে যাওয়া ব্যাপারটা সেটা হয় না। যদি এই জুলাই আহতদের কথা হয় যে অন্তর্বর্তী সরকার করে, অন্তর্বর্তী সরকার তো ওনাদেরও ছিল, তাহলে এই দায় ওনারও পড়ে। হ্যাঁ, অন্তর্বর্তী সরকার আমার ছিল, ওনার ছিল, ওনারও ছিল, এটা শুধু আমাদের ছিল না। যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি নিয়ে আমি যেটা বলছিলাম যে অ্যাটলিস্ট উনি মুখ খুলেছেন। আমি যদি ভুল করে না থাকি এই ব্যাপারে কিন্তু কোনো ধরনের সমালোচনার বা আলোচনার প্রত্যুত্তরে সরকারের কাউকে আমি কথা বলতে, আমি যদি ভুল না করে থাকি, দেয়নি। সো এটা যেটা উনি বললেন যে উইন উইন হয়, তারপর দুই দেশের জন্য সমান হয়, এসব কথাবার্তা তো থাকেই, বক্তৃতায় থাকে, কাগজে কলমে থাকে, বুকিশ থাকে, কিন্তু এটা আসলে দেশের জন্য কতটুকু ইতিবাচক, আপনি যে প্রশ্নটা করলেন একই প্রশ্ন আমার সরকারের কাছে, যে কতটুকু ইতিবাচক, কতটুকু উইন উইন, কোন জায়গায়
জায়গায় উইন উইন, কারণ এই কথাবার্তা তো আছে যেভাবে এটা 3 দিন আগে তাড়াহুড়া করেই আপনাদের ক্যাবিনেটে যে এখন মন্ত্রী আছে উনি ওখানে থাকা অবস্থায় এটা যেভাবে পাশ হলো, তাহলে এটা কতটুকু বাংলাদেশের জন্য উইন উইন হলো? এটা কি স্বল্প মেয়াদে হলো নাকি এটা আমাদের দীর্ঘমেয়াদে আমরা এটা থেকে কোনো রেজাল্ট পাবো? এই যে ইতিবাচক আপনার যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু আমাদেরও এবং সাধারণ মানুষেরও, এবং সেটা খুব স্পেসিফিক ভাবে। জি ধন্যবাদ। একটু যদি আমরা আমি আসছি আপনার ওনার কাছে। প্রসঙ্গে একটু বলি, যেহেতু বাণিজ্য একদম চুক্তি শেষে আমাকে ছোট স্পেশালি করে বলছেন। দেখেন আমি একটু পার্টিকুলার করে বলি, আমাদের এই বাণিজ্য চুক্তিটাতে আমাদের দেশের, আমি পার্টিকুলার ইতিবাচক, যেহেতু আমাকে ইতিবাচক বলছেন, দেখেন দেশে ওই সময় আমার থেকে মনে হয় কি, ইন্টারিমের সময় একটা ডলার সংকট ছিল। জি। অবশ্যই যে চুক্তি হয়েছে আমাদের দেশে বিনিয়োগ আসবে, ডলার সংকটের বেকার সমস্যা দূর হবে, একটা নিরাপত্তা ইস্যু, নিরাপত্তাটা আমাদের দেশে একটা শক্তিশালী হবে, প্রযুক্তিগতভাবে আগায় যাবে। আমাদের ওই সময় কিন্তু একটা জ্বালানি সংকটের মধ্যে ছিল, সেই জায়গাটাও কিন্তু আমাদের যে চুক্তিগুলো হয়েছে সেটার মধ্যে জ্বালানি আছে। আর বিদেশি বিনিয়োগ যখন বাড়বে তখন আপনি নিজেই জানেন ওভারঅল সামগ্রিক বাংলাদেশের অর্থনীতি থেকে সেক্টরটা সেখানে উন্নত হয়েছে। এই অর্থনীতির সাথে আপনি রাষ্ট্রের সব অঙ্গই জড়িত, আপনি বেকার বলেন, কর্মসংস্থান বলেন, শিক্ষা বলেন, প্রযুক্তি বলেন, সব জায়গা থেকেই কিন্তু দেশের একটা ইতিবাচক প্রভাব পড়বে। আমি এজন্য বলছি যে চুক্তিগুলো হয়েছে এই চুক্তিগুলো নিয়ে আমরা নিজেরাও অনেক কথা বলছি, আপনারা মিডিয়াতে আনছেন। আমি এই জায়গাটা, আমি এটা নিয়ে অনেক পড়াশোনাও করেছি, আমি দেখেছি যে এইখান থেকে যারা সমালোচনা করে জাস্ট তারা সমালোচনা করার জন্যই করে, বাস্তবতায় এটা এখানে দেশেরই স্বার্থ, আমাদের দেশের স্বার্থটাই পূর্ণ হয়েছে। বুঝতে পারছি। সর্দার এম জাহাঙ্গীর হোসেন। ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ, আপনি কি দেখেন যে আসলে দেশের স্বার্থ রয়েছে এই চুক্তির মাধ্যমে? এই চুক্তির ইতিবাচক দিক আপনার চোখে পড়ে? আসলে দেখেন, নির্বাচনে মাত্র 3 দিন আগে চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল, যেটি অনেকটা আমি মনে করি সে সময় বিরোধী দলগুলো কোনো দলই সেটা খুব বেশি আলোচনা করে না। এমনকি এই সরকার ক্ষমতায় আসার পরে ইন্টারিম গভর্নমেন্টে অনেক কিছু নিয়ে সমালোচনা করলেও, স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনেক সমালোচনা হয়েছে, কিন্তু এই চুক্তিটা কিন্তু কোনো আলোচনা করে নাই। প্রধান বিরোধী দল তারা বলেছে বাস্তবতার আলোকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমরা কিন্তু এই মন্তব্য পেয়েছি যে সরকারি দল বিরোধী দল দুই দলের সাথে কথা হয়েছিল এই চুক্তির বিষয়ে, কিন্তু বিরোধী দল কিছু অস্বীকার করেছে। বিরোধী দল বলছে না, এই বাস্তবিক অক্ষে আমাদের সাথে তেমন কোনো আলোচনা হয় নাই। তাহলে কাদের সাথে হয়েছে? উপদেষ্টা জিজ্ঞাসা করেছে, উপদেষ্টা বলেছে না আমাদের সাথে আলোচনা হয় নাই, এটা কিচেন ক্যাবিনেট জানে। কিচেন ক্যাবিনেট সদস্য জিজ্ঞাসা করেছে, তারা বলেছে না এটা নিয়ে আলোচনা করার এখনো সময় হয় নাই। কিন্তু আমরা চুক্তিতে কি দেখেছি? আমরা চুক্তিতে দেখেছি যেখানে 131টি বিষয় বাংলাদেশ মানতে বাধ্য, তার বিপরীতে ইতিবাচক কি আছে? 6টি বিষয় বলা হয়েছে, খুবই সিম্পল। পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে সেখান থেকে যদি আমরা তুলা কিনি, সেই তুলা দিয়ে উৎপাদিত পোশাকের ওপর শুল্ক জিরোতে নিয়ে আসবে। কিন্তু তার বিপরীতে 4,500 প্রোডাক্টের কথা বলা হয়েছে, 131টি বিষয় বলা হয়েছে, সেগুলো বাংলাদেশকে মানতে বাধ্য, যেটি আমাদের স্বার্থ খুবই কম। কিন্তু এটা নিয়ে আসলে আপনি যদি নিউ পলিটিক্যাল যে স্ট্রাকচারটা বিশ্ব রাজনীতিতে, যেখানে সুপার পাওয়াররা গোটা দুনিয়াকে নিয়ন্ত্রণ করছে, সেলফ ইন্টারেস্ট, সেলফ সিকিউরিটির বাইরে যারা এরা কাজ করছে না, ঠিক এই জায়গাতে গিয়ে আমাদের মধ্যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো আসলে এই জায়গাতে ভালোভাবে কথা বলতে পারছে না। আমাদের সার্বভৌমত্ব ইস্যু রয়েছে, তারপরে কিন্তু আমরা মুখ খুলতে পারছি না। এটা আনফর্চুনেটলি, এটা আমাদের সত্য। তারপর আমরা মনে করি এই চুক্তির মধ্যে দিয়ে আমরা কিছু ভালো কিছু পাবো, এটা আমরা প্রত্যাশা করি। আপনারা প্রত্যাশা করেন। জি ধন্যবাদ ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ। সে একদম শেষের দিকে রয়েছে সর্দার এম জাহাঙ্গীর হোসেন। আপনি যদি শেষের দিকে কিছু যোগ করতে চান, যে এই চুক্তি নিয়ে ইতিবাচক দিকের কথা বলা হচ্ছে ঠিকই, কিন্তু দেখা যাচ্ছে চুক্তির একটা নেতিবাচক দিক আমরা অনেক দিনের আলোচনায় যেটি পেয়েছি, যে যুক্তরাষ্ট্র ঠিক করে দিবে আমরা আসলে কোন দেশ থেকে কি আনতে পারবো। এটির আপনি আসলে কি ইতিবাচক দিক এটা দেখেন? বিষয়টা আমাকে যেভাবে যদি বলেন। বলা হয় এরকম না, যুক্তরাষ্ট্র ঠিক করে দেবে কোন দেশ থেকে আমরা কোন জিনিস আনবো, এটা বিষয়টা এরকম না। দেখেন আমি আপনাকে এটা একটা উদাহরণ দিয়ে বলি। একদমই শেষের আমাদের দিকে রয়েছে। সরকারকে নিয়ে কিন্তু অনেক রকম নেতিবাচক ছিল যে যুক্তরাষ্ট্র এই ধরনের কথা। গত কয়েকদিন আগে, 2 দিন আগে একনেকে 4,198 কোটি টাকার একটা প্রজেক্ট পাস হয়েছে। আপনারা জানেন যে ওই চিটাগাংয়ের ওইখানে একটা চায়না ইকোনমিক্যাল জোন তৈরি হবে। যুক্তরাষ্ট্র যদি ঠিক করে দিত তাহলে কি এই চায়নার ইকোনমিক্যাল জোন এখানে করতে পারতো? এগুলো হচ্ছে আসলে সমালোচনা করে, আর যারা সমালোচনা করে তারা ব্যক্তি বিশেষ এবং রাষ্ট্র বিশেষে তাদের স্বার্থ বিষয়গুগুলো সেখানে জড়িত, তাদের ব্যক্তি স্বার্থ জড়িত আছে। এই জন্য এই সমালোচনাগুলো আমার দেশের যদি বহিঃশক্তি থেকে আমাকে রক্ষা করার জন্য, আমাদের দেশের জনগণকে এবং দেশকে রক্ষা করার জন্য, সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, সেখানে তো আমি যদি কোনো একটা দেশের সাথে আমি চুক্তি করতেই পারি, সেখানে যদি আমার দেশ এবং আমার দেশের জনগণ বেনিফিট হয়, আমি কেন করব না বলেন তো? আমার দেশ হচ্ছে ছোট দেশ, আমরা ডেভেলপিং কান্ট্রি, আমরা তো কারো না কারোর জায়গায় আমাদেরকে নির্ভর করতে হবে, কিন্তু দেখতে হবে সেই নির্ভরতাটা যেন আমাদের দীর্ঘমেয়াদী পর নির্ভরতা
জড়িয়ে না দেয়। ধন্যবাদ। শেষ করতে হচ্ছে আমাকে। সর্দার এম জাহাঙ্গীর হোসেন, ডক্টর তাজনুবা জাবিন এবং ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ কড়া আলাপে আসার জন্য। দর্শক, শেষ করছি কড়া আলাপ। অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।